গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প, ভুলোর ছলনা। ভুলো কে জানো? মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো একরকম ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাকচুন্নি, গোদানা, গলায় দরের মতো এও একরকমের ভূত। নিশির নামে অনেকে জানে। ভুলও অনেকটা নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাতে। ভুলোর খেলা সবসময়, তবে ঠিক সন্ধ্যার পর থেকে একটু অন্ধকার হলে ভুলোর খেলা জমে ভালো। নিশি ভূত বা প্রেতনির সঙ্গে মিলের অনেকটা তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধেবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে রাস্তা ধরে, ভাবছে কোনো বন্ধুর কথা, কি আপনজনের কথা। হঠাৎ একসময় সেই বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই যে রে। সে বলল, তুই? আরে তোর কথাই তো ভাবছিলাম যে। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয়, আমার সঙ্গে আয়। মানুষটার মনেও হবে না যে বন্ধু কোত্থেকে এলো। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে। সে কথা লোকটি জানে, তবু তার মনে সেই প্রশ্নই জাগবে না। ভুলের মায়া, সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পেছনে পেছনে চলবে। ভুলে চলবে পথ ছেড়ে, অপথে বিপথে, খানাখন্দ কাটা গোছা ভরা জায়গায় উপর দিয়ে। মায়ায় ভোলা মানুষটা মনে সে কথা উঠবে না, জিজ্ঞাসাও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো সে জায়গায় যে জায়গায় সে মারা গেছে। সেই জায়গা আর ভুলো ফিরে গেল আপন জায়গায়। রাতে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয়তো রাতে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো। হায় কি মজা, হায় রে, ভুলের খেলা মজার খেলা, খেলবে যদি আয় রে। ফুসমন্তর ভুল ভুলিয়া, যাবিরে সব দুঃখ ভুলিয়া। এমনি ধরনের গানটা অবশ্য আমি আন্দাজ করে লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে গান আমি কানে শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে। 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটেছে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে, লোকে দেখছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরে জোর করে আটকাবার জন্য। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো ভূত তখন একে বেঁকে ছুটতে লাগলো। সোজা চলছে, হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বায়ে, তারপর আবার বায়ে, তারপর বায়ে, কখনো বা একেবারে উল্টো মুখে। আর তার পেছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথে তেমনি করে একে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পেছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে ধরতে পারছে না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল। কি সামনে নদী পড়ল, তো তার মধ্যে সে ডুবলো। পেছনে ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবলো। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তখন সব ভুলে গেছে, বাপ মা স্ত্রী সব, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি চোখে দেখেছি। ভুলো লাগা লোকটাকে বহু কষ্টে ধরেছি, তারই কথা বলছি তোমাদের।
আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান দেগে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কতখানা ডোবায় কেরোসিন দেবে, সে খরচের টাকা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, লাঠি না, মশাও তোমাকে মারতে হবে না, শুধু টোপা, ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো, তাহলে অ্যানোফিলিস ঝাঁকবন্দি থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। এই টোপা পানার রস খেয়েই অ্যানোফিলিস মশার ভেতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়। ধরো মাতালের উপদ্রব হয়েছে, মাতালেরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগালি করছে মাতাল অনেক। সুতরাং মাতাল তুমি কত ধরবে, কত বাঁধবে? তার থেকে তুমি যদি মদের দোকান তুলে দাও, তবে মাতাল আর কেউ হবে না। লোকগুলো আর মদ না খেলে মাতলামিও করতে পারবে না। মদের দোকান তোলা যায় না, কিন্তু মশার বিষ শেষ করে টোপা, ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়, অথচ খরচও অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডে হুকুম এলো, টোপা, পানা বা ডুরুলি তুলে ফেলো। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে টোপাখানা পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করে কাজ শুরু করে দিয়েছেন। টোপাখানা তুলে তার চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন। তার চারপাশে তার দলের লোকেরা ঘুরত এবং গান করত, মশার মাসি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিড়বরে তোর ঘেরা টোপ, পোড়াবো তোর দাড়ির গোফ। আরো বড় গান, সব ঠিক মনে নেই। যাই হোক, টোপাখানা মশাদের দাড়ি গোফওয়ালা মাসি, সে সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের কাজ। প্রথম দফা অনেক লোক লাগিয়ে গ্রামের সব পুকুরে টোপা, পানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ব্যবস্থা করে ফেলা হলো। নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামে, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা, আর একটা দুটো যেমন দেখা যাবে অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য 2 জন বাউরি জোয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পারে। নিতাইয়ের নাম তোমাদের শোনা নাম, কিন্তু পারের নাম পারে অর্থাৎ পাণ্ডে। কেন তার অর্থ বলবো কি আমি জানি না। পারে বাউরি অর্থাৎ দস্তুর মতো নাম। পারে আজ বেঁচে নেই, কিন্তু নিত আজও আছে, বুড়ো হয়েছে। এরা দুজনে ছিল বন্ধু, খুব কড়া খাটুনি তারা খাটতে নাড়াচ্ছিল। চাষ করতো না, কারোর ঘরে মানদেরিও করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো, এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করতো না। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপাখানা খুঁজে তুলে ফেলা কাজটা তারা খুশি হয়ে নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো, বিড়ি টানতো এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত, গান গাইতো। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে নিয়ে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলার ছায় ঘুমতো এবং আড্ডা দিত। বিকেলে 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড আপিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা ট্যাকে গুঁজে মদের দোকানে গিয়ে আনা 2-3-এর পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা কড়ি দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে, তাস খেলছেন। এরই মধ্যে একদিন 1929 সালে শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার, সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণের 3য় সপ্তাহ আস্তে আস্তে শেষ হয়ে গেছে। মাঠ সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান, এবং ঝাড়ে গোছও বেশ মোটা হয়েছে। পুকুর, ডোবা, নালা, নদী জলে টইটুম্বুর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্বে পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেতের ওপারে কুয়ো নদী। কুয়ো তখন ভরা ভর্তি। সেদিন বিকেলে 4:30টার সময় বোর্ডে গেলাম, দেখলাম নিতাই এসে বসে আছে, পারে আসেনি। নিতোকে বলেছে, তুই চলে গিয়ে, আমি যাচ্ছি।
তুই কিন্তু আগে ভাগে নিয়ে যেন চলে আসিস না। দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরবো। 4:30 থেকে 5টা, 5টা থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পারের। সে এলে নিতোর এবং তার টিপ নিয়ে পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6টার সময় বললাম, কই রে, পারে এলো কই? নিতো মদ খানিকটা খেয়েছিল। তার চোখে এবং চুপচাপ বসে থাকায় ঝিমুনিতে সে মধ্যে মধ্যে ঢুলছিল। আমার কথায় সজাগ হয়ে উঠে চোখ কষলে বলল, তাই তো মশাই, কই এলো? সে নিশ্চয়ই আসবে বলেছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। তাই তো, কিন্তু আমরা বসে থাকি কত? সন্ধে হয়ে আসছে। সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে। আমারও মন টানছে তাসের আড্ডায়। তবু আরও মিনিট 10 বসে থেকে বললাম, তাহলে টিপছাপ দিয়ে তোর পয়সা নিয়ে যা। পাড়ের পয়সা বাকি রইল, কাল নেবে। তাই নিয়ে সে যেন চিন্তিত মনে উঠে গেল। বিড়বিড় করতে করতে গেল, সারা কাজ দেখো দিকি, শালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে এলাম। দেখলাম নিতো পশ্চিম মুখে চলেছে। যাবার কথা তার পূব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেললাইন ধরবে। পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমার বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগাও, স্টেশনের গায়ে। বাড়ি ফিরলাম। তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জেলে তাসুরে বন্ধুরা বসে গেছেন। আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই থিহার্স, থ্রিনো টার্মসের ডাকের নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন একটা ঠক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল। গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠের আগুনের ভয় থাকে, কিন্তু এটা বর্ষাকাল এবং সেবারকার মতো ভরাভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাজিয়ে শুনলাম। বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ। ঠাওর করতে পারল না। কি গেল? গেল বা যাচ্ছে, যেন টেনে ছেড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে 5-6 মিনিটের পথ। দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না। ওই গেল গেল শব্দ শুনে সকলে ছুটিয়ে বেরিয়ে এলাম এবং মিনিট 2-এর মধ্যে গ্রাম প্রান্তে এসে নজরে পড়ল রেল লাইনের উপরে অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে। লাইনের ওপারে মাঠে দেখলাম গোটা 2 লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিকে একবার ওদিকে, কখনো ডাইনে কখনো বায়ে, আলেয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউরিপাড়ার মেয়ে পুরুষেরা সারিবন্দি হয়ে দাঁড়িয়ে ওই হায় হায় করছে। কতগুলো পুরুষ চেঁচাচ্ছে, গেল রে ওই রে। কতগুলো ভদ্রলোকও তখন এসে দাঁড়িয়েছেন। তারা বলছেন, ওই ওই। কি হয়েছে জিজ্ঞেস করলাম সামনে যাকে পেলাম। সে আমাকে চিনে কেঁদে উঠে বলল, ওগো বাবু গো, নিতুকে ভুলোতে নিয়ে গেল রে, নিতুকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতুকে ভুলোয় নিয়ে গেল কি? সে বললে, হ্যাঁ বাবু, ওই দেখো মাঠে মাঠে ছুটছে গো আর চেঁচাচ্ছে, দাঁড়া রে দাঁড়া, পারে রে দাঁড়া। বিরক্ত হয়ে বললাম, মানে কি? ওগো ভুলো ভূত, পারে সে যে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে, কেউ ধরতে পারছে না। নিয়ে গেলে নদীতে ডুবিয়ে মারবে গো, সামুতে নদী দুকুল পাথারা ভরা জোয়ান গো, আহাহা। পারে কোথায়? সি ওই দেখো ওইখানে রইছে গো, ভয়ে ডরে সিও কাঁপছে। নিতো মলে সে যে ওকে লেবে গো। অর্ধেক বুঝলাম অর্ধেক বুঝলাম না। তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে জন 2 সঙ্গী। সামনে ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলে টইটম্বুর ধান ভরা ক্ষেতের মধ্যে। প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছোটাছুটি করছে, এদিক সেদিক ওদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো বায়ে। জল ও ধান ভর্তি জমির আলের উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনি হবে। আর এতক্ষণ অন্ধকার থেকে অন্ধকারে অভ্যস্ত চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত 30-35 জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেতজনের মতো ছোটাছুটি করছে।
এবং তার খানিকটা আগে চিৎকার হচ্ছে। তার স্বরে আর্তকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ প্রাণ ফাটিয়ে কাটছে, দাঁড়া রে দাঁড়া রে, পারে রে দাঁড়া রে, ওরে দাঁড়া রে। কণ্ঠস্বর নিতোর তা চিনতাম, কিন্তু কাকে বলছে? পারে স্টেশনে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, কিন্তু নিতু যাকে ডাকছে সে যে তার সামনে তা তো সন্দেহ নেই। সে যেন নিতুর চেয়েও জোরে ছুটে চলেছে সামনে, এঁকে বেঁকে, কখনো ডাইনে কখনো বায়ে, কখনো সোজা, যেন সে হাওয়ায় উঠছে। নিতু দুই হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে, যেন সে হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে। নিতু আর তার কখনো নাগাল পাবে না। পিছনের লোকেরা বহুজনে একসঙ্গে ডাকছে, নিতু নিতু, থাম থাম। কিন্তু নিতু বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপ নেই। সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললে, টর্চের আলোটা নিতুর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়ল। দেখলাম দু হাত বাড়িয়ে নিতু ছুটছে। আশ্চর্য, সে হাত বাড়ানো, ঊর্ধ্বশ্বাসেই শুধু নয়, দিকবিদিক জ্ঞানশূন্যের মতো ছুটছে। জল এবং ধান ভরা মাঠ ভেঙে ছুটছে, কখনো বায়ে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ উঠে আবার সঙ্গে সঙ্গে ছুটছে, একবার দাঁড়ায় না। আরও আশ্চর্য এই যে পিছনে অনুসারীরা যখন কাছে এসে পড়ে তখন হঠাৎ আরেক দিকে বেঁকে এসে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, জল ভেঙে কাদা ভেঙে। অনুসারীরাও প্রাণপণে ছুটছে, কিন্তু জলের ধানের মধ্যে নামতে পারছে না তারা। তারা আইলে আইলে ছুটছে, ঘুর হচ্ছে। ততক্ষণে নিতু আরও এগিয়ে যাচ্ছে। পেছনের আলোর ছটার প্রতিও তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে, প্রাণের ব্যাকুলতায়, ব্যগ্রতায় ব্যগ্রতায়। পারে রে পারে রে, দাঁড়া রে দাঁড়া রে চলছে, কিন্তু ঠিক পূব দক্ষিণ মুখে, নদীর দহের দিকে। রেললাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়ে নদীর উপর ব্রিজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ, সে মুখে চলেছে, মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে, আয় আয় আয়। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিতু তাকে দেখছে। ওই চলছে নিতু, ওই ওই। আলোগুলো কাছে গেল, এইবার ওকে ধরবে, কিন্তু মুহূর্তে নিতুর কণ্ঠ উল্টোমুখী হয়ে ছুটে বলল, যা। আলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে। নিতু ছুটেছে পুলের দিকে। পুলের ওপাশে দহ। পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষ জন্তু জানোয়ারের পক্ষে অনধিগম্য করে রেখেছে, যেন কেউ লাইন ধরে ব্রিজের উপর দিয়ে নদী পার না হতে পারে। পুল থেকে পড়লেও মরবে নিতু ডুবে, পুলে উঠলে হয় জালে পা বেঁধে পাথরে আশ্রে খেয়ে মরবে, নয় উপর উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল ভুলো তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় 60 মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়ে, এবং নিতু তখন আরও 60 মাইলের বেশি দক্ষিণে নদীর দিকে ক্রমশ ঢালু এবং জলা ধান ভরা ক্ষেতের দিকে উন্মাদের মতো ছোটাছুটি করে মিনিটে মিনিটে আরও দক্ষিণে নদীর কিনারার দিকে চলেছে। শুনতে পাচ্ছি, দাঁড়া রে দাঁড়া, দাঁড়া রে। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে। ওই ভুলো, সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে মেরে। মনে পড়ছিল এখনকার গল্প, চলিত গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধু ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকে সে খুন হওয়া মানুষটি এখনো ভুলভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্যমনস্ক মানুষকে এমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীর বাবুকে নিয়ে ঠিক এমনি সন্ধ্যাবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল।
কিন্তু অন্য মানুষের চোখে পড়েছিল তাই রক্ষা পেয়েছিলেন। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে। তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়েছিলেন, কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটত। আরও অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইনে একটা মাইল পোস্ট যেখানে পোতা আছে, ওইখানে নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওইখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকরা। ভাবছি এমন সময় একজনকে পেলাম, সে শশী ডোম। আমাদের ওখানকার বিখ্যাত চোর, লম্বা ছিপছিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিট 3 হাত ব্যবধান 7 হাত হয়ে যায় এবং 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরে সে মিলিয়ে যায়। তার এমন গতিবেগ, এমন সে দৌড়াতে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যটাকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি সেই দৌড়ে যায় তাহলে নিতোর আগেই সে ব্রিজের মুখটা আগলাতে পারে। নিতুকে যদি ভুলও নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে তার হাত নেই, কিন্তু যদি ব্রিজের বাঁধে তুলে পাথরে আশ্রাতে চায় তবে হয়তো শশী তাকে রক্ষা করতে পারবে, নিতুকে ধরে ফেলতে পারবে। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস, তুই একবার সে দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ব্রিজের উপর। শশী বললে, যদি নদীতে যায়। আমি বললাম, তাহলে হাত নেই, তবু দেখ। শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট 2-3-এর মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো, সে শব্দটাও শুনতে পেলাম না। পেছন পেছন আমি এবং আরও 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলা অভ্যাস ছিল, দৌড়াতে আমিও পারতাম। বয়সও তখন 30-31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রিতে জলমাঠের মধ্যে কয়েকটা আলো ছোটাছুটি করছে, দিশাহারার মতো ছুটছে, কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো সোজা। আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়া রে, দাঁড়া রে, দাঁড়া রে, পারে রে। সম্মুখে তার ছুটছে পারের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত ভুলো ভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, দেখছে শুধু ওই ভুলোচ্ছলনায় মোহগ্রস্ত নিতু। 2 হাত বাড়িয়ে এসে ছুটছে। তাকে ধরবে, তাকে ধরবে, পারে ভাই। তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। কতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, সে ডাক শুনতে পাচ্ছে না। এত পায়ের তলায় কাটা বিচ্ছে, সে বুঝতে পারছে না। ভুলো ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে যেতে চাইছে। স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে, তবু তার থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠেছে। পরম বন্ধু ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি হেসে বলছে, আয় আয় আয়, ওই নদীতে পাথারে ঝাঁপ খাবো দুজনে, কিংবা আয় না, ওই পুলের বাঁধের উপর দুজনে ঝাপটা ঝাপটি করে পড়বো পাথরের উপরে, তারপর দুজনে বসে হি 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 কত মজা করব। ছুটছিলাম আর ভাবছিলাম। পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো, পূর্ব মুখ থেকে দক্ষিণ মুখে। সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূব দিকে। যদি ওইখানে শশী গিয়ে, ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম, ধরেছি। ধরেছে, শশী ধরেছে। আমরা আরো জোরে ছুটলাম। গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে, নয় নিতুকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষকে ব্যগ্রতা দেখে নদীতে না ডুবে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতুর পেছনে এতক্ষণ ব্যর্থ ছোটাছুটি করছে তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতুকে ধরেছে। 10-12টা আলো চারদিকে তাকে ঘিরে রয়েছে, সর্বাঙ্গ জলকাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিতু বসে আছে পাথরের মূর্তির মতো, তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাঁপড়ের মতো হাঁফাচ্ছে, দৃষ্টি বিহ্বল এবং নির্বাক। বোবা, লোকে ডাকছে,
নিতো নিতো। সে বোবা, প্যাল প্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, তার মা, স্ত্রী। তারা ডাকলো, নিতো বাবা নিতো। ভাই ডাকলো, নিতো রে নিতো। স্ত্রী ডাকলো, ওগো ওগো। কিন্তু নিতু বোবা, নিতু কালা। সে বসে আছে, সে ফ্যালফ্যাল করে তাকিয়ে। কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যকারের পারে। নিতো রে নিতো। নিতু তাকেও চিনল না, সেসব ভুলে গিয়েছে। নিতুর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহব্বলের নিতো যন্ত্রের পুতুলের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির তোরে এসে দরজার সামনে দাঁড়িয়ে দেখে সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখে মুখে জল সিঞ্জনের ফলে তার জ্ঞান ফিরল। তার মা ডাকলো, নিতো। এবার নিতো সাড়া দিল, হ্যাঁ। তারপর বলে, পারে পারে কোথায়? পারে সামনে এসে বলে, এই যে, আমি তো ঘরেই রইছি রে, তুই অমন করে ছুটছিলি কেন? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলে, তাহলে সে কি অবিকল তোর? বলেই শিউরে উঠে চোখ বুঝল। অনেকক্ষণ পর বললে, বাবুর কাছে পয়সা নিয়ে আমি গেলাম পানু সহিসের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমে গিয়েছিস। তা দেখলাম সেখানে তুই যাস নাই। তারপর দুঢোক মদ খেয়ে রেল লাইন ধরে আসছি। মুখ আদার হয়েছে, তোর কথাই ভাবছি। এমন সময় ওই মাইলের কাছে পাথরের ওপরে দেখলাম তুই বসে রইছিস। আমি বললাম, পারে। তা সে ঠিক সে আমাকে বলে, শালা মজার, শালি ভারী মজার, আয়। বললাম, কোথা? সে আমাকে লাথি মেরে বলে, আয় কেন শালা, ভারী মজা হবে। বলে লাইন থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া। তা সে হি হি করে হাসে, বলে, আয় শালা আয়। কি ছুটলো, আমিও ছুটলাম। দাঁড়া রে। থামলো নিতো, বললে, এক গ্লাস জল খাবো। তার বাবা বললে, বাবা ভুলে তো ধরেছিল বাবা, খুব বেঁচেছিস রে, ওই নিমসের জলের ভুলো। পণ্ডিতেরা শুনে বলেন, ভুলও তো ভূত নয়, প্রেত নয়, ভুলও ভুল, নিতুর মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পারের কথা ভাবতে ভাবতে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পারের একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটছে, তত ছবিটাও ছুটছে। ক্রমে উন্মত্তের মতো নিতু ছুটছে, ভুলে গেছে সবকিছু। আমিও ভেবেছি, যুক্তি তাই বলে, মনের কল্পনা, যা একাগ্র মনে ভাবে মানুষ, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে। এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবে মানুষ ভুল করে, ভুল শোনে। এই ভুল। তোমরা যেন বাহ্য জ্ঞান হারিয়ে এইভাবে পথ হেঁটো না একলা অন্ধকারে, বাহ্য জ্ঞান হারিও না। একথার পরেও কিন্তু আমার এই নিমচের জলের ভূতপ্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে এই মাঠে, ওই জায়গাতেই অনেক মানুষ এমনি ভুল করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে। এমনি করেই মাইলখানেক পথে হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা, মানুষের পাপ নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত করেছে। সে যুগান্ত ধরে এমনি করে সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, পাথরের দিকে, পুকুরের গভীর জলের দিকে, আর অর্থ এসে বলবে, আয় আয় আয়, হি 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 হি, আয়, কেমন মজা দেখ। শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভূতের গল্প, ভুলোর ছলনা। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বাই জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন, আশা করছি। আল্লাহ হাফেজ।